আচ্ছা আচ্ছা, আমাদের এই যে কোর্সটা এটা ঠিক কতদিন পর্যন্ত আপনারা রান করবেন? আচ্ছা, এইখানে ব্যাপার যেটা হলো ধরেন যে অ্যাপ্লিকেশনটা আমরা আসলে চিন্তা করছি, তো এইটা একটা লেভেল পর্যন্ত নিয়ে যাব আমরা, যে মোটামুটি একটা ভালো ধারণা যাতে চলে আসে আপনাদের। তো অ্যাপ্লিকেশনটা যখন আর কি শেষ হবে তখনই আর কি, এটা আসলে ওইভাবে আমাদের করা না, যে ধরেন আমরা আমরা এখানে আসলে কেউই ওইভাবে প্রফেশনাল না। ওকে ভাইয়া, ভিউ আর পার্শিয়াল ভিউটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, ওইখানে তো আমরা শেষ করছি, ওখান থেকে শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোলারটা আরেকবার রিক্যাপ করে দিই। টোটালটা মডেল হচ্ছে ডাটাবেজের যে টেবিল আছে, টেবিলের অনুরূপ একটা সিমিলার একটা কপি, কোনো চেঞ্জেস থাকে না। আর কন্ট্রোলারটা হচ্ছে ডাটাবেজের সাথে আপনার মডেলের একটা কানেক্টিভিটি তৈরি করে। ডাটাবেজ যেহেতু আলাদা জায়গায় আছে, আলাদা একটা অ্যাপ্লিকেশন সার্ভার হয়তো আলাদা একটা কম্পিউটারে আছে, যেটা নেটওয়ার্কের ভিন্ন একটা জায়গায় আছে, এটা আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্ট করতে পারে। এটা কানেক্ট করতে হলে আপনার এই কন্ট্রোলার গিয়ে সরাসরি ডাটাবেসকে কানেক্ট করবে। কোনটা থ্রুতে? মডেলের থ্রুতে। এবং দেখাবে কিভাবে? এটা হচ্ছে ভিউতে দেখাবে। কন্ট্রোলার ফোল্ডারের ভিতর থাকবে, এর বাইরে যদি থাকে তাহলে কিন্তু হবে না। কন্ট্রোলারটা থাকবে হচ্ছে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে। আমরা অ্যাডভান্স লেভেলে গেলে আরো ডিটেলে তখন কন্ট্রোলারের বাইরেও নিয়েও ফেলতে পারবো, বাট এখন বোঝার সুবিধার্থে আমরা যা আছে শুধু সেটাই বলে যাচ্ছে। হ্যাঁ, যারা অ্যাডভান্স একটু জানেন তারা হয়তো অন্য কিছু মনে করতে পারেন, যেটা তো বাইরে থেকেও হয়, বা আপনি কেন ভিডিও বলতেছেন বারবার, হ্যাঁ এরকম মনে হতে পারে। আমরা এখন যা আছে বিগিনারদের জন্য এটাই দেখাচ্ছি। কন্ট্রোলার যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে দেখেন যে হোম কন্ট্রোলার লেখা আছে। আপনি যত ধরনের কন্ট্রোলার তৈরি করবেন, এটার সাথে দেখেন কন্ট্রোলার লেখা নাই। যেটা কন্ট্রোলার সেটার সাথে অবশ্যই কন্ট্রোলার এই কথাটা লেখা থাকবে। যেটা কন্ট্রোলার, আপনি বড় কোনো একটা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন দেখবেন 100টা ফোল্ডার আছে, 100টা ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারের যে ফাইলের সাথে দেখবেন সিএস এক্সটেনশন দেয়া, যে .cs সাথে কন্ট্রোলার, সেটা হচ্ছে কন্ট্রোলার। ওটার কাজ হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করা, ডাটা পুল করা, ইউজারের ইনপুটটা ক্যাপচার করে ডাটাবেজে সেন্ড করা, ভিতরে যদি কোনো লজিক থাকে লজিকগুলো অ্যাপ্লাই করে ডাটাবেজে পুশ করা, বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং হয়, ইন্টারনাল প্রসেসিং গুলো করা, এটার কাজ হচ্ছে কন্ট্রোলার। আর জাস্ট ডাটার প্রেজেন্টেশন ইউজার ইন্ডে, ডাটা ইউজাররা বসে বসে ইনপুট করে, ডাটা সেভ বাটনে ক্লিক করে সেভ করে, এই ধরনের যে অ্যাক্টিভিটি সেগুলো হচ্ছে এই ভিউ থেকে করে। ভিউটা সাধারণত ভিউস যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতর থাকে। এখানে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে শেয়ার্ড ফোল্ডারটা হচ্ছে যে ভিউ গুলো আপনার অ্যাপ্লিকেশনের পুরোপুরি সব জায়গাতে শেয়ার হয়। একটাই ভিউ, যে ভিউটা পুরো অ্যাপ্লিকেশন জুড়ে শেয়ার হয়ে থাকবে, সেটা হচ্ছে শেয়ার্ড ফোল্ডারে থাকে। আর এই কন্ট্রোলার কথাটা যদি বাদ দেই আমি, কন্ট্রোলার.cs সামনের অংশটুকু দেখেন হোম লেখা। এই কন্ট্রোলারের এই সির আগে থেকে, ক্যাপিটাল লেটার সির আগে থেকে যা থাকবে সেম নামে আরেকটা ফোল্ডার থাকবে, এবং ওই ফোল্ডারের ভিতরে ওই রিলেটেড ভিউ গুলো থাকবে। এখানে দেখেন যে হোম নামে একটা কন্ট্রোলার আছে, হোম নামেই ভিউ থাকতে হবে। আপনার কন্ট্রোলারের নাম হচ্ছে ধরেন যে হোম, আর এটা দিয়ে রাখছেন যে হচ্ছে গার্ডেন, তাহলে আর কিন্তু কাজ করবে না। ওটা যদি হোম হয় এটাও হোমই হইতে হবে। কন্ট্রোলার যদি গার্ডেন হয়ে থাকে তাহলে এটা গার্ডেন হইতে হবে। এই নামের সাথে মিসম্যাচিং হলে কিন্তু কাজ করবে না। এটা কিন্তু ফোল্ডারের নামের সাথে এই কন্ট্রোলারের যে সামনের নাম আর এই ভিউর ভিতরে যে ফোল্ডারের নাম, এই দুটো সিমিলার থাকতে হবে। আর শেয়ার ফোল্ডারের মধ্যে যেটা থাকে, বিভিন্ন ধরনের পার্শিয়াল ভিউ থাকে। পার্শিয়াল ভিউ হচ্ছে একটা ছোট অংশ, অ্যাপ্লিকেশনের যে ভিউ, টোটাল ভিউ এর একটা ছোট অংশ। এই ছোট অংশগুলো এখানে থাকে। আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দেই, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডমিএলটি টেমপ্লেটটা। আমরা যদি লাইভ প্রিভিউতে যাই, আমার মনে হয় লাইভ প্রিভিউতে না গিয়ে আমি সরাসরি আমাদের ডাউনলোড করার থেকে দেখাই, তাহলে দ্রুত ওপেন হবে। ইন্টারনেট তো অনেক ফাস্ট। আচ্ছা দেখেন, এখানে ভিউ এর যে অংশটুকু দেখেন, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনে ঢোকেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে বাম পাশের যে মেনু, হ্যাঁ এটা সবসময় একই রকম থাকে, এবং উপরের যে একটা মেনু বার থাকে, এই মেনুটাও থাকে, লেফট সাইডের মেনু, এরপর হচ্ছে নিচের দিকে ফুটার, এই তিনটা জিনিস কখনোই চেঞ্জ হয় না। ইভেন এতে ডান দিকে একটা হাইড করা থাকে, এটাও চেঞ্জ হয় না। সবসময় এই চারটা জিনিস স্ট্যাটিক থাকে। শুধু চেঞ্জ হয় কোন অংশটুকু, এই মাঝখানের যে পোর্শনটুকু আছে, মাঝখানের পোর্শনটুকু চেঞ্জ হয়। আমি যদি আরেকটা পেজে ঢুকি, ইনঅ্যাক্টিভ পেজ, এটা কাজ করতেছে না, স্যাম্পল লিংক। কাজ ভাই, আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করতেছেন? এটা আমরা দেখতেছি না। আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে না?
না, ওইটা শুধু তাদের আমরা নেটে সমস্যা, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসাদ ভাই আপনি কিন্তু নিজেই শেয়ার করছেন সেক্ষেত্রে। আচ্ছা দেখেন এখানে আহ, উপরের যে অংশটুকু দেখেন হোম কন্টাক্ট মেনু হাইড করার শো করার একটা অপশন দেয়া আছে। এই অংশটুকু এখানে চ্যাটিং এর একটা অপশন, নোটিফিকেশন একটা অপশন, ইউজারের একটা অপশন দেয়া আছে। বাম দিকে লেফট সাইডে কিছু মেনুর একটা লিস্ট দেয়া আছে এবং নিচের দিকে একটা ফুটার দেয়া আছে। হ্যাঁ দেখেন এইটা আপনি যে কোনো পেজে ঢুকেন এটা স্ট্যাটিক থাকবে। চেঞ্জ হচ্ছে কোন অংশটুকু, শুধু মাঝখানের যে অংশটুকু আছে এই মাঝখানের অংশটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ব্যাক এন্ডে যে সিএসএস এর ফাইল, বুটস্ট্র্যাপের কানেকশনের ফাইল, আপনি যদি সরাসরি ভিউ করে দেখেন যে ভিউ রিসোর্স গেলে দেখতে পাবেন ভিউ পেজ রিসোর্স। যে কোনো পেজের ভিতরে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ রিসোর্সে গেলেই পাবেন ইনস্পেক্ট এলিমেন্ট। এই দুটো অপশন কিন্তু আমাদের নেক্সট কাজে লাগবে। হ্যাঁ এই দুটো একটু মনে রাখেন আপনারা। আমরা গুগল ক্রোম ইউজ করব। এখানে আসলে দেখেন এর ভিতরে কিছু স্টাইল ইউজ করা আছে। আর হচ্ছে নিচের দিকে গেলে কিছু জাভাস্ক্রিপ্ট পাবেন। এটার সিকোয়েন্স তো সবাই জানেন তাই না? আশা করি এটার সিকোয়েন্স সবাই জানেন। আমরা যদি কোনো কাস্টমাইজ সিএসএস লিখি, ক্যাসকেড স্টাইল শিট, এটা যদি লিখি এটা কিন্তু সবসময় উপরে থাকে। আর মাঝখানে আমাদের যত রকমের এইচটিএমএল থাকে, এইচটিএমএল এর টেক্সট গুলো থাকবে, আর নিচের দিকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট থাকে। এটা তো জানেন। আমরা যদি নিজস্ব ভাবে কোনো কাস্টমাইজ জাভাস্ক্রিপ্ট লিখি সেটা কিন্তু এই যে নিচে একদম নিচের অংশটুকু এই বডির ঠিক আগে এখানে অ্যাড করব। হয় আমরা এইভাবে আলাদা ফাইলে রাখবো অথবা এখানে সরাসরি লিখবো। আমরা দুইটা ওয়েতেই করতে পারি। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কিন্তু সবসময় পেজের নিচের দিকে থাকে। যারা নতুন আছেন তারা এটা খেয়াল রাখবেন। জাভাস্ক্রিপ্ট কখনোই উপরে লিখবেন না। উপরে লিখলেও কাজ করবে, সেটা হচ্ছে আপনার যদি ক্যাশ হয়ে থাকে যে করি বা বুটস্ট্র্যাপ যদি ক্যাশ থাকে সেই ক্ষেত্রে কাজ করবে, কিন্তু আপনি নতুন কোনো পিসিতেও রান করালে কিন্তু সবকিছু উল্টাপাল্টা দেখাবে, কোনোটাই কাজ করবে না। জাভাস্ক্রিপ্ট যে করি যত ধরনের জেএস জেএস এক্সটেনশন দিয়ে যা থাকবে সব নিচে থাকবে। আর উপরের দিকে থাকবে সিএস এক্সটেনশন বা সিএসএস এর এক্সটেনশন, অথবা আমরা যদি ইনলাইন সিএসএস লিখি পেজের ভিতরে পেজ স্ক্রিপ্ট লিখি সেগুলো কিন্তু উপরের দিকে থাকবে এবং থাকবে হেডের ভিতরে। এটা কিন্তু হেডের বাইরে থাকবে না, এটা থাকবে হেডের ভিতরে। আর জেএস থাকবে বডির ভিতরে। আর এই দুটার বাউন্ডারি হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর ভিতরে আছে হেড, হেডের ভিতরে আমাদের সব ধরনের সিএসএস থাকে। আরেকটা হচ্ছে তারপরে স্টেপ হচ্ছে বডি, বডির ভিতরে আমাদের এইচটিএমএল ফাইল থাকবে এবং জেএস থাকবে, এবং সর্বশেষ এই দুটার বাউন্ডারি হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল উপরে শুরু করা আছে আর নিচের দিকে দেখেন এইচটিএমএল আছে। আমরা অ্যাডমিন এলটি টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি। এর মানে এইটাই না যে আপনারা শুধু অ্যাডমিন এলটি দিয়ে করবেন, মানে এই টেমপ্লেটের কথা বলতেছি, এটার নাম হচ্ছে অ্যাডমিন এলটি। শুধু এই টেমপ্লেট দিয়ে কাজ করা যাবে ব্যাপারটা এরকম না। আপনাদের অনেক ফ্যান্সি অনেক ধরনের নিজস্ব চয়েস থাকতে পারে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখেন এগুলো আমাদের যে নতুন এইচটিএমএল 5 ভার্সনটা সাপোর্ট করে কিনা। 5 ভার্সন বোঝার ওয়ে হচ্ছে যে ডক টাইপ এইচটিএমএল লেখা আছে কিনা। আপনাদের এটা কিন্তু অবশ্যই থাকা লাগবে, না হলে স্টাইলটা সুন্দর হবে না। আর আমরা নতুন নতুন যে সিএসএস এর যে অপশন গুলো আছে সেগুলো ইউজ করলে এগুলো কিন্তু কাজ করবে না। ঠিক আছে? একটু আগে যেই কথাটা বললেন ওটা আরেকবার একটু বলেন। কোনটা? এই যে সিএসএস কি জানি থাকতে হবে যেটা কাজ করবে না, কি জানি একটা বললেন না, এইটাই আরেকবার একটু মানে দেখায় দেন। আচ্ছা আমরা আহ, আমাদের যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের আমি যে কোনো জায়গায় ক্লিক করবো রাইট বাটন দিয়ে। হ্যাঁ পেজের ভিতরে রাইট বাটন দিয়ে ক্লিক করলে ভিউ পেজ রিসোর্স যে অপশনটা আছে এটা ওপেন করলে দেখেন একটা কালো ব্ল্যাক উইন্ডো আসছে কনসোলের মতো। এই পেজে যা দেখাচ্ছে বা যা দেখতে পাচ্ছেন এটা কিভাবে কোডটা লেখা আছে, এই কোডটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এই কোডটা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে এইচটিএমএল এর একটা কোড বা এটা টেমপ্লেটের যে কোডটা এই পেজটাতে দেখাচ্ছে এটার একটা কোড। প্রথম অংশটুকু হচ্ছে হেড। হ্যাঁ হেডের ভিতরে সিএসএস থাকবে। সিএসএস কখনো হেডের বাইরে লিখবেন না, সিএসএস থাকবে হেডের ভিতরে। এরপর থাকবে বডি, বডির ভিতরে আপনি সব ধরনের এইচটিএমএল এর টেক্সট গুলো লিখবেন। আর এইচটিএমএল এর টেক্সট লেখা শেষ হলে শেষের দিকে হচ্ছে আপনারা স্ক্রিপ্ট গুলো লিখবেন। জেএস এর যে লাইব্রেরি আছে লাইব্রেরি গুলো অ্যাড করবেন। আর নিচের দিকে আপনারা যে কাস্টমাইজ সিএসএস গুলো আমরা লিখবো সেগুলো হচ্ছে সরি কাস্টমাইজ জেএস গুলো যেগুলো লিখবো এই জেএস গুলো আমরা বডির ঠিক উপরের অংশে লিখবো। আর উপর দিকে সব লাইব্রেরি থাকবে, লাইব্রেরির ঠিক নিচে হচ্ছে আমাদের নিজস্ব স্ক্রিপ্ট গুলো থাকবে। আর যেটা বলছিলাম যে এই জেএস কখনো উপরে লিখবেন না আর ওই সিএসএস কখনো নিচে লিখবেন না। হয়তো আপনার পিসিতে কাজ করতে পারে বাট ইন্ড ইউজারের ক্ষেত্রে গিয়ে এটা একটা ঝামেলা তৈরি করবে, ঠিক মতো কাজ করবে না। এই জেএস এক্সটেনশন যা থাকবে এটা বডি ঠিক উপরে থাকবে। আপনি ইন ডেভেলপমেন্ট মোডে আছেন, আপনার পিসিতে কাজ করতেছে ঠিক আছে, বাট ইন্ড ইউজারের পিসিতে ভিন্ন কোনো ব্রাউজার ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে না।
এই যে উপরে সিএসএস আছে, সিএসটা যদি আপনি নিচের দিকে দেন তাহলে কিন্তু ওই ডিজাইনটা সুন্দর থাকবে না, ডিজাইনটা ভেঙে এলোমেলো হয়ে যাবে, ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে। আহ যেটা বলতে চাচ্ছিলাম, একটু অন্যদিকে চলে গেছি। সেটা হচ্ছে দেখেন এই যে বাম দিকে একটা মেনু আছে, এটা ফিক্সড হয়ে আছে, তাই না? আমি যে পেজে ঢুকতেছি দেখেন এটা চেঞ্জ হয় না। আমি যদি ইউআই এলিমেন্টের ভিতরে অন্য একটা পেজে ঢুকি, দেখেন এই মেনুটা ফিক্সড হয়েছে, বাট মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি বাটনে ঢুকি দেখেন উপরে মেনুটা ঠিক থাকতেছে, বাম দিকেরটা ঠিক থাকতেছে, মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যে অংশটুকুতে কাজ করি সেটা হচ্ছে মাঝখানের অংশটুকুতে। আমরা এই বাম সাইডে বা উপরের সাইডে এতটা আমাদের কাজে লাগে না, আমাদের জাস্ট মেনুর একটা লিস্ট থাকে, ইউজার ওয়াইজ একটা পারমিশন থাকলে সেগুলোর মেনুটা জেনারেট হয়। আহ, আমরা যদি লগ ইন করে থাকি সেক্ষেত্রে ইউজার ইনফরমেশনটা উপরের দিকে দেখাবে। আদারওয়াইজ মাঝখানের যে অপশনটুকু আছে আমাদের কন্ট্রোলার থেকে বা ডাটাবেস থেকে যে ডাটাগুলো আমরা পুল করে নিয়ে আসবো, সেই ডাটাগুলো হচ্ছে এখানে আসবে। এখান থেকে আমরা সেভ করব অথবা ভিউ করে দেখবো, বিভিন্ন ধরনের রিপোর্টিং দেখবো, সবকিছু হচ্ছে এই মাঝখানের যে অংশটুকু এটা। এই যে হোম আর কন্ট্রোলার এটা হচ্ছে মাঝখানের অংশটুকু, আর এই শেয়ার্ড ফোল্ডারের মধ্যে যে লেআউটটা আছে এই লেআউট হচ্ছে বাইরের অংশটুকু। বাইরের অংশটুকু বলতে বাম সাইডে যে মেনুটা আছে আর উপরের সাইডে যে মেনুটা আছে, এইটা হচ্ছে লেআউট। লেআউটের ভিতর কতটুকু আছে, এই উপরের এই বারটা আছে, আর বাম দিকের এই মেনুটা আছে, নিচের দিকের ফুটারটা আছে। হ্যাঁ, আরো কিছু থাকে, সেটা হচ্ছে কমন সিএসএস যেগুলো থাকে। হ্যাঁ, ডিজাইনটা সব পেজে সেম, কোনো পেজে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে সিএসএস ফাইল আমার একটাই, বুটস্ট্র্যাপের ফাইল একটাই, আমার যে কোরি একটাই। যেগুলো সিঙ্গেল সিঙ্গেল এবং অ্যাপ্লিকেশনের সব জায়গাতে ব্যবহার করা হয় এইগুলো হচ্ছে আপনার লেআউটের ভিতর থাকবে। আর এই লেআউটের ভিতরে এই ছোট ছোট পেজ যেগুলো আছে, ছোট ছোট না, এগুলো ফুল পেজ, এই ফুল পেজ গুলো এখানে থাকবে, ফুল পেজ গুলো কন্ট্রোলের সাথে অ্যাড করা থাকবে। আর আমরা নিজেরাও আহ, ছোট ছোট পেজ তৈরি করব, যেগুলো হচ্ছে পপ আপ আকারে বা মডেল আকারে দেখাবো। এগুলো হচ্ছে আন্ডার স্কোর দিয়ে লিখবো, আন্ডার স্কোর দিয়ে যা থাকবে এগুলো হচ্ছে পার্সিয়াল ভিউ। পার্সিয়াল ভিউ সবসময় আন্ডার স্কোর দিয়ে লেখা হয়। পার্সিয়াল ভিউ এর একটা এক্সাম্পল তো দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে লেআউট। লেআউটটা কিন্তু হচ্ছে পার্সিয়াল, মাঝখানেটা হচ্ছে ফুল ভিউ, বাইরেরটা হচ্ছে পার্সিয়াল ভিউ। আরেকটা যদি দেখাই এক্সাম্পল, এখানে দেখেন মডেল আছে, আমরা তো এরকম মডেল দেখে অভ্যস্ত, তাই না? কোথাও ক্লিক করলে এরকম পপ আপ আসে, এটা কিন্তু দেখেন এর সাথে কিন্তু এক্সট্রা কোনো সিএসএস নাই বা বুটস্ট্র্যাপ লগইন স্ক্রিন বা বাম দিকের মেনু টেনু কিছুই নাই, জাস্ট একটা পপ আপ ওপেন হয়েছে। এটা হচ্ছে একটা পার্সিয়াল ভিউ। এই পার্সিয়াল ভিউ যখন আমরা তৈরি করব তখন এটা সামনে একটা আন্ডারস্কোর দিয়ে রাখবো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাট। আপনি কখনো যদি কোথাও পার্সিয়াল ভিউ তৈরি করেন আপনি অবশ্যই আন্ডারস্কোর দিয়ে শুরু করবেন। আপনি যদি আন্ডারস্কোর নাও দেন তারপরেও কাজ করবে, কিন্তু আপনি দুদিন পরে আপনার প্রজেক্টে গেলে আপনি ভুলে যাবেন যে কোনটা পার্সিয়াল ভিউ আর কোনটা মেইন ভিউ। এই দুইটা ভিউর মধ্যে ডিফারেন্স করার জন্য আপনি সবসময় আন্ডারস্কোর দিয়ে শুরু করবেন। এবং আপনার যদি সিনিয়র কেউ থাকে এবং যদি দেখে যে আপনি আন্ডারস্কোর ছাড়া পার্সিয়াল ভিউ তৈরি করতেন, তাহলে দু চারটা ঝাড়িও মারতে পারে। ঠিক আছে, এই দেখেন এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের মডেল পপ আপ ওপেন হচ্ছে। এই মডেল পপ আপ যেগুলো তো দেখতে পাবেন এগুলো হচ্ছে পার্সিয়াল ভিউ দিয়ে কাজ করবো। আচ্ছা, এখানে কন্ট্রোলার, মডেল, ভিউ, ভিউ এর ভিতরে আরো কিছু কাজ আছে। ঠিক আছে, আমরা সাধারণত কি জানি, আমাদের ওয়েবসাইট যেটা, ওয়েবসাইট কিন্তু এটা একটা এইচটিএমএল, দেখেন এটা কিন্তু একটা এইচটিএমএল, পিওর এইচটিএমএল। এখানে কিন্তু অন্য কিছু নাই। অন্য কিছু নাই বলতে বোঝাচ্ছি যে কোনো হয়তো সি শার্প, জাভা, জাভা, পাইথন এই ধরনের কিছু নাই, শুধুই এইচটিএমএল কোড, যেখানে হয়তো কিছু জাভা স্ক্রিপ্ট আছে অথবা কিছু সিএসএস আছে এক্সট্রা যদি থাকে, এর বাইরে কিন্তু কিছু নাই। কিন্তু আমাদের এমভিসি তে দেখেন কোথাও কিন্তু লেখা নাই যে আপনি এইচটিএমএল, সবগুলোর সাথে লেখা আছে সিএস এইচটিএমএল। সিএস মানে হচ্ছে একটা এক্সটেনশন যেটা ক্লাস ফাইল বোঝায়, ক্লাসের এক্সটেনশন। ক্লাস হচ্ছে আপনার সি শার্পের কোনো কোড আপনি লিখতে পারবেন। হ্যাঁ, এই ধরনের আমরা যদি সি শার্পের প্রজেক্ট করতেছি, সি শার্পের কোনো প্রজেক্ট আপনি লিখতে পারবেন। কোথায় লিখতে পারবেন? লিখতে পারবেন হচ্ছে আপনি এই এইচটিএমএল এর মধ্যে। এইচটিএমএলটা সি শার্পের কোডও সাপোর্ট করবে, এইচটিএমএল বুটস্ট্র্যাপ সব সাপোর্ট করবে। এই কারণে এই ফাইলটার নাম হচ্ছে সিএসএইচটিএমএল। এটা হচ্ছে দেখাচ্ছে সিএসএইচটিএমএল, এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে রেজর। এই পেজটা কিন্তু রেজর পেজ। রেজর পেজের ভিতরে এইচটিএমএল থাকে, এখানে দেখেন ডিভ, ক্লাস, এইচ অন, পি ট্যাগ সবকিছু ইউজ করা আছে। আর মাঝখানে যখন শুরু করছে এট দ্য রেট অফ দিয়ে শুরু করে। যদি কোড হয়, সি শার্পের কোড হয়, এই অংশটুকু কিন্তু সি শার্পের কোড। সি শার্পের কোড এবং হচ্ছে এইচটিএমএল এর কোড একত্রিত করা, যে কারণে নাম হচ্ছে সিএসএইচটিএমএল। আদারওয়াইজ এটা কিন্তু এইচটিএমএল ফাইল। এই কোডটা যখন রান করবে, আমি আপনাদেরকে দেখাইছিলাম
যে প্রপার্টিসে লাঞ্চ সেটিং এ, এটা আইএসএস বা এই ইউআরএল দিয়ে যখন ওয়েবসাইটে ওপেন হবে তখন এই অংশটুকু অমিট হয়ে যাবে, অমিট হয়ে শুধুমাত্র এই অংশটুকু আপনাদের ওয়েবসাইটের ব্রাউজারে দেখতে পাবেন। আর এটা সার্ভার সাইডে রেন্ডারিং হয়ে যেটা যেখানে পুশ করার দরকার সেটা সেখানে চলে যাবে। পেজের ভিতরে আপনি চাইলে কন্ট্রোলার বাদ দিয়ে সরাসরি এখানে আপনারা ডাইরেক্ট সি শার্পের কোড লিখে ডাটাবেজে কানেক্ট করতে পারবেন। রেজর পেজ এতটাই অ্যাডভান্স লেভেলের। সিএস এর মানে এইচটিএমএল ফাইলের ভিতরে আপনি সিএস ফাইল বলতে সি শার্পের ফাইলগুলো কোডগুলো আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই রেজরের যে আছে, রেজরের তো একটা নিজস্ব লাইব্রেরি আছে সি শার্পের এন্টিটি ফ্রেমওয়ার্কের। এই লাইব্রেরি গুলোর একটা ইম্পোর্ট দেওয়া আছে যে কোথায় কোন লাইব্রেরিটি ইউজ করা হবে। ট্যাগ হেল্পার বলা হয় সাধারণত একে, বিভিন্ন ধরনের ট্যাগ হেল্পার দেওয়া আছে। ট্যাগ হেল্পারের লিঙ্ক হচ্ছে এটা হচ্ছে নুগেট প্যাকেজের লিঙ্ক নেম স্পেস। আমরা যে নুগেট প্যাকেজের কথা বলছিলাম এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই কোথায় ইনস্টল হয়েছে, এখানে দেখেন লেখা আছে যে মাইক্রোসফট ASP.NET ফর এমবিসি, মাইক্রোসফট ASP.NET এমবিসি। এটা অ্যাপ আছে, এটার ভিতরে আরেকটা আছে সেটা তো এখানে দেখাচ্ছে না। এর ভিতরে ট্যাগ হেল্পার আছে, সরি এখানে এক্সট্রাক্ট করলে দেখানো যাবে। হ্যাঁ, এর ভিতরে দেখেন ট্যাগ হেল্পার থাকার কথা, মাইক্রোসফট ASP.NET ফর এমবিসি, এটা ট্যাগ হেল্পার, ঠিক আছে। এটা কিন্তু নোগেট প্যাকেজ থেকে ইনস্টল হয়ে গেছে। এটা কোথায় ইউজ করছি আমরা? রেজর পেজের জন্য। রেজর পেজে কিন্তু আমরা ট্যাগ হেল্পার এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আমাদের যে ওয়েবসাইট তৈরি করব ওইখানে আমাদের ডাটাবেস থেকে ডাটা আসবে। ডাটাবেস থেকে ডাটা আসলে এটা তো আমাদেরকে ইউজার ইনটা দেখাইতে হবে, বা আমরা ইউজার ইন থেকে ডাটাটা নিয়ে ইনভয়েসটা তৈরি করে সেভ করব। এটা কোথায় সেভ করব? রেজর ফাইল দিয়ে। অথবা রেজর ফাইলের ভিতরে আমাদের ডাটাবেসের মডেলটা থাকবে। মডেলটা কোথায় থাকে? মডেল ফোল্ডারে থাকে। এটাও কিন্তু এটা লিঙ্ক করা থাকবে রেজর ফাইলের সাথে। এটা বলা আছে দেখেন এখানে ইউজিং, আমরা কোনটা ইউজ করতেছি, সব ইআরপি মডেল। সব ডট ইআরপি ডট হচ্ছে এই যে মডেল ফোল্ডারের ভিতরে আমরা ডাটাবেজের যে টেবিলগুলো আছে টেবিলগুলোর একটা কপি তৈরি করব। এটা কিন্তু পাথটা বলে দেওয়া আছে। এটা ভিউ ইম্পোর্ট ফাইলে। ভিউ ইম্পোর্ট বলতে আমরা যে ভিউ তৈরি করছি এই ভিউর ভিতরে কি কি ইম্পোর্ট হচ্ছে। এটা তো একটা এইচটিএমএল ফাইল। এইচটিএমএল এর ভিতরে আমি যদি নিচের অংশটুকু বাদ দেই তাহলে কিন্তু আর কাজ করবে না। আমি যতই এখানে যে সি শার্পের কোড লিখি, সি শার্পের কোড আমরা @ যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি, এই অংশটুকু কিন্তু তখন আর রেন্ডারিং হবে না। এটা রেন্ডার করতে চাইলে আপনাকে অবশ্যই এটা ঠিক রাখতে হবে। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বলতেছি। এখানে আমরা অনেক কিছু আরো অ্যাড করব নেক্সটে, ধারণা রাখেন আর কি। কোনো কিছু মুছে দেবো না, আমরা যা আছে এটা এভাবে রেখে দেবো। আর ভিউ স্টেট বলতে আমাদের অ্যাপ্লিকেশনটায় রান করলে কোন জায়গা থেকে রান হবে, মানে কোন ভিউটা প্রথম রান করবে সেটার একটা দিক নির্দেশনা থাকে হচ্ছে ভিউ স্টেটের মধ্যে। ভিউ স্টেটের মধ্যে দেখেন বলা আছে হচ্ছে এটা লেআউট ফাইলটাকে রান করবে। লেআউট একটা পার্শিয়াল ভিউ, তাই না? লেআউটের হচ্ছে কোথায় পার্শিয়াল ভিউ? যে লেআউট। এই লেআউটের আমরা যদি ওপেন করি, লেআউটের ঠিক মাঝখানে পেয়ে যাবো দেখেন রেন্ডার বডি। এখানে রেন্ডার বডিতেই মূলত আমাদের মেইন ভিউ গুলো রেন্ডার হয়। মেইন যে ভিউ আছে এটাই হচ্ছে রেন্ডার বডি দিয়ে রেন্ডারিং হবে কার ভিতরে? লেআউট যে পেজটা আছে লেআউট পেজের ভিতরে। এখানে যে লেআউট পেজ, এই লেআউট পেজের ভিতরে রেন্ডার বডি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে মডেল হয়ে যত ডাটা আসবে এই ফোল্ডারের সকল ধরনের CSS/HTML গুলো রেন্ডারিং হবে রেন্ডার বডিতে। আপনার যদি রেন্ডার বডিটা না দেন আপনার অ্যাপ্লিকেশন রান করবে না। আপনি যদি মুছে দিয়ে রান করানোর চেষ্টা করেন এটা আপনাকে ইরর দিয়ে বলবে যে এটা রান করার উপযুক্ত না, কারণ এটার ভিতরে কোনো ভিউ নাই। এই ভিউ রাখতে হলে আপনাকে অবশ্যই রেন্ডার বডি থাকতে হবে। এখন এখানে এরকম আছে বলে যে সব প্রজেক্টে এরকম থাকবে এরকম না। যারা এন্টারপ্রাইজ লেভেলে কাজ করবেন এটা ভিন্ন ভাবে ভিন্ন জায়গায় থাকতে পারে, বাট এই রেন্ডার বডি যেটা এটা অবশ্যই থাকবে। আপনারা খুঁজে পাবেন রেন্ডার বডি কোথাও না কোথাও খুঁজে পাবেন। এটা অ্যাপ্লিকেশনটা খুবই ছোট যে কারণে মেনু টেনু কম দেখাচ্ছে। আমরা একটু পরে রান করে দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলার তো ডাটাবেজের সাথে কানেক্ট করবে, তাই না? কিন্তু ডাটাবেজের একটা ইনফরমেশন লাগবে, যেমন ডাটাবেজটা কোন সার্ভারে আছে, তার আইপি কত, তার হোস্টিং পোর্টটা কত, ডাটাবেজের অ্যাক্সেস করার জন্য তার ইউজার আইডি কত, তার পাসওয়ার্ড কত, এটা ট্রাস্টেড কানেকশন কিনা। ডাটাবেজের যে আমরা যে ডাটাবেসটা ইনস্টল করছি ওইখানে তো অনেক রকমের ডাটাবেস থাকবে, বিভিন্ন ধরনের ডাটাবেজের অ্যাকচুয়াল যে ক্যাটালগের নামটা থাকবে, এটা থাকে হচ্ছে অ্যাপ সেটিং.json এ। এখানে আমরা কানেকশন স্ট্রিং তৈরি করব। কন্ট্রোলার কানেকশন স্ট্রিংকে কল করে ডাটাবেজের সাথে ডাটাটা কানেক্ট করবে। ডাটাবেজের ইনফরমেশনটা এখানে থাকবে। আমরা চাইলে অ্যাপ সেটিং.json এখানে না লিখে সরাসরি কন্ট্রোলারের ভিতরে ডাটাবেজের ইনফরমেশন লিখতে পারি, কিন্তু একটা অসুবিধা আছে।
অসুবিধাটা হচ্ছে আমরা তো এটা এখানে কোড লিখতেছি তাই না, কোডটা আমরা একসময় পাবলিশ করে একটা সার্ভারে দিব, সার্ভারে দেওয়ার পরে আমাদের যদি ডাটাবেসটা চেঞ্জ করতে হয়, যে একটা ডাটাবেস একটা আইপি তে ছিল আর একটা আইপি তে চলে গেছে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনাকে আবার এই প্রজেক্টটা ওপেন করতে হবে, আবার ওপেন করে আবার কন্ট্রোলারের ভিতরে ঢুকে ডাটাবেসের ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে আসতে হবে। এটা খুবই ঝামেলার কাজ। আর দেখা গেল যে হয়তো আপনি যে পিসিতে কাজ করছেন আপনার ডেভেলপার কাজ করে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে আর প্রজেক্টটা রান করতে পারতেছেন না, আবার ডেভেলপার হায়ার করতে হচ্ছে। এটার জন্য খুব সহজ সমাধান হচ্ছে appsetting.json। এই জেসন যে ফাইলটা, এটা কখনোই কম্পাইল হয় না, কম্পাইল না হয়ে জাস্ট টেক্সট আকারে থাকে। আপনি জাস্ট এখানে ডাটাবেজের ইনফরমেশন চেঞ্জ করে দিবেন, আপনার নতুন ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে লগিং আছে, আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসে এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের ইরর হ্যান্ডেলিং করতে পারি, লাইভের যে ইরর হ্যান্ডেলিং গুলো, আমরা এটা নিয়ে পরে অ্যাডভান্স লেভেলে এক সময় দেখা দিব। আচ্ছা, সর্বশেষ একটা ফাইল আছে, এই সর্বশেষ ফাইলটাই হচ্ছে প্রথম ফাইল। অ্যাপ্লিকেশন স্টার্ট হয় এই প্রোগ্রাম ডট সিএসএস যে ফাইলটা আছে, এই ফাইল থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে। এখানে দেখেন প্রথম লাইনে দেওয়া আছে বিল্ডার। আপনার প্রথমে অ্যাপ্লিকেশনের যে বিল্ডার আছে, অ্যাপ্লিকেশনটাকে টোটালটাকে কম্পাইল করবে, কম্পাইল করে বিল্ডারে নিয়ে আসবে। এরপরে আপনার কন্ট্রোলারের সাথে ভিউ গুলার ম্যাপিং করাবে। কিভাবে ম্যাপিং হবে? কন্ট্রোলারের সাথে, কন্ট্রোলারের নাম দেওয়া আছে, সাথে কন্ট্রোলার লেখা থাকতে হবে বলছিলাম। কন্ট্রোলার হলে অবশ্যই কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলার যদি না লেখেন তাহলে এটা জেনারেল ক্লাস ফাইল হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু এটা জেনারেল ক্লাস ফাইল। আবার এটার সাথে মডেল লেখা আছে বলে যে এটা মডেল, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা কিন্তু শুধুমাত্র কন্ট্রোলারের ক্ষেত্রেই। মডেলের সাথে আপনি কিছু লেখেন বা না লেখেন ওটা মডেল অথবা জেনারেল কোনো ক্লাস, শুধুমাত্র কন্ট্রোলারের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা আছে। এই কন্ট্রোলারের সাথে নামের সামনের অংশটুকুর সাথে ভিউয়ের যে ম্যাপিং আছে, এই ম্যাপিংটা এখান থেকে করে, যে সার্ভিস যে এই ম্যাপিংটা অটোমেটিক হয়ে যায়। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলতেছি আর কি। হ্যাঁ, এরপর অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে, যেটা কম্পাইল বলি আমরা, রান টাইম কম্পাইলেশন, রান টাইম কম্পাইল হবে। এরপরে স্ট্যাটিক ফাইলগুলোকে কল করবে। স্ট্যাটিক ফাইলগুলো কোথায়? যে ডব্লিউডব্লিউ রুট ফোল্ডারের মধ্যে আছে, আমার অ্যাপ্লিকেশন আইকন আছে, সিএসএস জেএস লাইব্রেরি ফাইল ইউজ করে থাকলে সেগুলো আছে, বুটস্ট্র্যাপের লাইব্রেরি আছে, যে কোয়েরি আছে, এগুলোকে সে কল করবে। এরপরে রাউটিং, রাউটিং নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের খুব ভালো একটা ক্লাস করতে পারি, 2-3টা সেশন করতে পারবো আমরা, আপনারা যদি সাথে থাকেন। রাউটিংটা মূলত হচ্ছে আমরা যখন কোন একটা অ্যাপ্লিকেশন ব্রাউজ করে, দেখেন এখানে যদি এটা লোকাল ফাইল দেখাচ্ছে, আমি আরেকটা ফোল্ডার যদি ওপেন করি, এইখানে দেখেন, এই যে প্রথমে দেখেন একটা ওয়েবসাইটের নাম আসছে admin.lt.io, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আর একটু সহজ হলে ভালো হয়। আমরা যদি দারাজের ওয়েবসাইটে ঢুকি আর কি। হ্যাঁ, আহ, এখানে ঢুকি, মানব জমিনে ঢুকি। এই দেখেন আমি শুরুতে আসছি মানবজমিন.com। হ্যাঁ, মানবজমিন.com যেটা, এটা কিন্তু হচ্ছে আমার হোস্ট সার্ভারের নাম। এখন আমি যদি কোন একটা নিউজ ওপেন করি, ওরে বাবা, এটা তো আবার ঘুরে। এখন ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক ইউজ করলে ইউআরএল গুলা ওইভাবে দেখায় না আর কি। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে daraz.com.bd, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর কি, এটাতে খুব সুন্দরভাবে বোঝা গেছে। আমরা মানব জমি চলে আসছি, এখানে দেখেন লেখা আছে মানবজমিন.com। হ্যাঁ, মানবজমিন.com যেটা, এটা হচ্ছে হোস্ট সার্ভারের নাম। আমরা হোস্ট সার্ভারের নাম কোথায় দেখছিলাম? হোস্ট সার্ভারের নাম দেখছিলাম হচ্ছে launchsetting.json, এখানে দেয়া আছে। আমরা এটা কিন্তু ডেভেলপমেন্টে, প্রোডাকশনে গেলে এটা চেঞ্জ হয়ে এরকম একটা ডোমেইনের নাম চলে আসবে। ঠিক আছে? এরপরের অংশটুকু দেখেন হচ্ছে news.php, এটা যেহেতু পিএইচপির ওয়েবসাইট, এই কারণে পিএইচপি লেখাটা দেখাচ্ছে। আমাদের এমবিসি সাইটে সাধারণত এক্সটেনশন থাকে না, সরাসরি নিউজটা দেখাবে। এই নিউজ যেটা, এটা আপনি ধরে নিতে পারেন এখানে হোম লেখা আছে, হোম। এরপরের অংশটুকু হচ্ছে, আমরা যদি হোমের ভিতর ঢুকি, দেখেন দুই ধরনের ভিউ আছে, একটা ইন্ডেক্স ভিউ, একটা প্রাইভেসি। এটাই হচ্ছে নিউজ। তারপরে হচ্ছে এটার প্যারামিটার, যদি এখানে একটা কম দেয়া আছে। হ্যাঁ, আর একটু ডিটেলে যেতে পারলে ভালো, সিমিলার কোনটা পাওয়া যাচ্ছে না আসলে, এখানে অনেক বেশি দেওয়া আছে তো আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটাইতে থাকি।
এটা ধরেন যে এটা কন্ট্রোলারের নাম, এটা ডোমেনের নাম, আর এটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, তো কোন প্যারামিটারে কত নাম্বার নিউজটা দেখাবে। আপনি যদি ডাটাবেজে সার্চ করেন মানব ডোমেনের ডাটাবেজে, তাহলে এই ইন্ডেক্সে গেলে আপনি এই নিউজটা দেখতে পাবেন। এই নিউজের কন্টেন্টটা এই ইন্ডেক্সে ডাটাবেজের ভিতরে সেভ করে রাখা আছে। ঠিক আছে, আমরা যখন প্রজেক্টটা রান করবো তখন আরো ক্লিয়ারলি আমরা রাউটিং বুঝতে পারবো। হ্যাঁ, সফটওয়্যার কিভাবে রাউট করতেছে, আমরা এরিয়া নিয়ে কাজ করতে পারবো, আমরা যে কাস্টমাইজ রাউটিং করতে চাই সেগুলো নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, আমরা যে সফটওয়্যার তৈরি করবো, সফটওয়্যারের অবশ্যই একটা লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। আমাদের বিভিন্ন ধরনের ইউজাররা থাকবে, ইউজাররা অ্যাক্সেস করতে পারবে। আমি যাকে পারমিশন দেবো সেই তো অ্যাক্সেস করবে, তাই না? কাউকে হয়তো সেলস করার পারমিশন দেবো, কেউ হয়তো পার্চেজের পারমিশন পাবে, আবার কেউ শুধুমাত্র রিপোর্ট দেখতে পাবে। এই ধরনের যে পারমিশন আছে আমরা ইউজ অথরাইজেশন যেটা আছে এটা দ্বারা মেনটেন করব। আর এখানে যে রাউটিং নিয়ে কথা বলতেছিলাম, এই রাউটিং এর ডিটেল দেওয়া আছে, ম্যাপ কন্ট্রোলার উইথ রাউট কোথা থেকে শুরু হবে এবং কি ধরনের রাউটিং হবে এই রাউটিংটা এখানে বলে দেওয়া আছে। রাউটিং এর নাম হচ্ছে ডিফল্ট রাউটিং, কন্ট্রোলারের নাম হচ্ছে হোম, অ্যাকশনের নাম হচ্ছে ইন্ডেক্স, এর সাথে কোনো প্যারামিটার থাকে, প্যারামিটার থাকতে পারে। আচ্ছা, অ্যাকশন নিয়ে একটু পরে কথা বলতেছি। অ্যাকশনটাই মূলত হচ্ছে এক একটা ভিউর জন্য এক একটা অ্যাকশন থাকে আর কি। হ্যাঁ, একটা ভিউর জন্য অবশ্যই একটা অ্যাকশন থাকবে। আবার মাল্টিপল অ্যাকশন থেকে আপনি একটা ভিউ কল করতে পারবেন, যে আপনার হয়তো 10টা অ্যাকশন আছে, 10টা অ্যাকশন থেকে আপনি একটা ভিউতে কল করতে পারবেন। কিন্তু একটা ভিউ ইউজ করতে হলে অবশ্যই তার একটা অ্যাকশন থাকা লাগবে, সেটা হোক পার্শিয়াল ভিউ অথবা মেইন ভিউ। ঠিক আছে, ভিউর সাথে এটা কন্ট্রোলারের সাথে ম্যাপিং হয়ে গেছে, রাউটিং হয়ে গেছে, রাউটিং এর সাথে ম্যাপিং হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা সরাসরি রান করবে। তো ঠিক আছে, চলেন আমরা এবার একটু রান করে দেখি। এতক্ষণ তো অনেক কিছু বললাম। রান করার জন্য অনেক ধরনের অপশন আছে, আপনি চাইলে সিএলআই মোডে কমান্ড লাইনে কমান্ড দিয়েও রান করাতে পারেন, অথবা এখানে প্লে বাটন দেওয়া আছে, প্লে বাটনে ক্লিক করলে রান হবে। আপনি যদি সরাসরি এইচটিটিপি সহ প্লে বাটনে ক্লিক করেন, আপনার উইন্ডোজের যে সেটআপ দেওয়া আছে, যে ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার ওপেন হবে। আর আপনার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে যে আপনি কোন ব্রাউজার ওপেন করবেন, তাহলে সেটাও করতে পারেন। এখানে ক্রিস্টাল সার্ভার নামে আরেকটা সার্ভার আছে, ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আইএসএস আছে, ডব্লিউএসএল আছে। যারা এইচটিটিপিএস এ টিক দিবেন তাদের এখানে এইচটিটিপিএস অপশনটা দেখাবে, আমরা এইচটিটিপিএস এ টিক দেই, এই কারণে শুধু এইচটিটিপি টা আসছে। আপনার যদি কোনো পছন্দের ব্রাউজার থাকে তাহলে পছন্দের ব্রাউজার এটা ওপেন হবে। আমার এখানে 3টা ব্রাউজার ইনস্টল করা আছে। আমি ক্রোমটা সাধারণত অন্য কাজে ইউজ করি, আর ডেভেলপমেন্টের জন্য এজটা ইউজ করি। এজ ব্রাউজারে আমি এটা দিয়ে রাখছি। আমি যদি ক্লিক করি ডাইরেক্ট প্লে বাটনে, সরাসরি আমার অ্যাপ্লিকেশনটা এখন রান করবে। এই যে এজ ব্রাউজার আছে এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্রাউজারটা বন্ধ করে দিচ্ছি, দেখি এটা তো ওপেন হয় কিনা। ওপেন হবে কোথা থেকে? প্রথমে অ্যাপ্লিকেশন বিল্ড হবে, কন্ট্রোলারের সাথে ভিউ গুলো বাইন্ড হবে, এই কন্ট্রোলারের সাথে ভিউ যা আছে সবগুলো বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পরে স্ট্যাটিক ফাইলগুলো কল করবে, রাউটিং কল করবে, এরপরে হচ্ছে অথরাইজেশন কল করবে। এরপরে এই যে ভিউটা ছিল এই ভিউর সাথে রাউটিং এর একটা বাইন্ডিং হবে। এই বাইন্ড হওয়ার পরে এইটা থেকে কল হবে। এটা কোনটা? হোমের ভিতরে আছে কোথায়? অ্যাকশন ইন্ডেক্স। আমি যদি অ্যাকশন ইন্ডেক্সে ঢুকি, এখানে দেখেন যে অ্যাকশন রেজাল্ট নামে আছে। এটা আমরা পরে কন্ট্রোলার নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এখানে এসে রান করবে। ঠিক আছে, আমি এখানে একটা ডিবাগার বসা রাখলাম। ডিবাগারটা হচ্ছে স্টপ, প্রোগ্রাম রান হবে ঠিকই কিন্তু এখানে স্টপে দ্বারা থাকবে, আমার নেক্সট কমান্ডের জন্য ওয়েট করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা উঠে দিই, প্রথমে আমরা এমনিতে রান করাই, এরপরে রান হবে। ঠিক আছে, আমি এইচটিটিপি বাটনে ক্লিক করলাম। আমার পিসি অনেক স্লো, কারণ এটার সময় লাগতে পারে। ঠিক আছে, দেখেন যে আস্তে আস্তে বিল্ড হচ্ছে। বিল্ড স্টার্টেড, কনফিগারেশন, ডিবাগ, এনি সিপিইউ। এখানে অনেক ধরনের কনফিগারেশন করা যায়, এগুলো নিয়ে আমরা অ্যাডভান্স লেভেল অনেক কিছু কথা বলবো। আমরা এখানে যে বিল্ড রিবিল্ডের অ্যানালাইজার আছে, আমরা অ্যানালাইজার করে আমাদের সফটওয়্যার তৈরি করার পরে বিভিন্ন ধরনের পারফরমেন্স টিউনিং করতে পারি। সফটওয়্যারেও, ডাটাবেজেও করা যায়, সফটওয়্যারেও করা যায়। এগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স কোর্সগুলোতে দেখবো। আমার পিসি অনেক স্লো, হ্যাঁ, এই কারণে একটু সময় লাগতেছে, একটু কষ্ট করে দেখার চেষ্টা করেন। আচ্ছা, আগের যে প্রজেক্ট গুলো ছিল এটা সরাসরি ওপেন হয়ে যেত, কিন্তু এখন ডট নেট কোরের যে প্রজেক্ট, এই প্রজেক্ট রান করতে গেলে সে নিজে থেকে আরেকটা কনসোল উইন্ডো ওপেন করে। দেখেন সে নিজে থেকে আরেকটা কনসোল উইন্ডো ওপেন করছে, এটা তো আমি এক্সট্রা ওপেন করে রাখছিলাম। সে প্রজেক্ট রান করানোর জন্য আরেকটা কনসোল উইন্ডো নিজে থেকে ওপেন করে রাখছে।
এটা একটা বিশেষ সুবিধা আছে, এখানে আপনি ফ্রন্ট এন্ডে কি কি কমান্ড এক্সিকিউট হচ্ছে এই কমান্ড গুলো ব্যাক এন্ডে ডেভেলপমেন্টের দেখতে পাবেন। আপনার ডাটাবেজে যে কোয়েরি গুলো চলবে আপনি এসকিউএল এর কোয়েরি গুলো এখানে দেখতে পাবেন। আপনারা অ্যাডভান্স লেভেলে গেলে আমরা লিঙ্ক কোয়েরি নিয়ে কাজ করব, আমরা যদি লিঙ্ক কোয়েরি লিখি লিঙ্ক কোয়েরিটাও এখানে দেখাবে। আবার আমরা যদি কোনো ডাইরেক্ট এসকিউএল লিখি এসকিউএল কোয়েরিটা দেখাবে, তবে লিঙ্ক কোয়েরি দেখানোর ক্ষেত্রে ওটা এসকিউএল কোয়েরিতে কনভার্ট হয়ে তারপর দেখাবে। আচ্ছা, এখানে দেখেন মাইক্রোসফট হোস্টিং লাইফ টাইম, হ্যাঁ এখানে ইউআরএল চলে আসছে, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ইউআরএল চলে আসছে, হোস্টিং এনভায়রনমেন্ট চলে আসছে। এখানে আরেকটা লিঙ্ক থাকবে, যারা এইচটিটিপিএস এ টিক দিবেন তাদের এখানে দুটো লিঙ্ক থাকবে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে প্রপার্টিস এর মধ্যে যে লাঞ্চ সেটিং জেসন ছিল এটার ইনফরমেশন কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে, এবং কন্টেন্টের রুট পাথ, আমার যে সফটওয়্যারটা কোথায় আছে, সফটওয়্যারের যে লোকেশন আমি যে ড্রাইভে ক্রিয়েট করেছি সেই লোকেশনটা দেখাচ্ছে। আর ব্যাক এন্ডে দেখেন আমার সফটওয়্যারটা রান হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এখানে আমরা অ্যাডমিন এলটির যে টেমপ্লেটটা দেখলাম আমরা এই সবকিছু ফালাইয়া দিব, ফালাইয়া দিয়ে আমরা অ্যাডমিন এলটির যে টেমপ্লেট আছে ওটাকে ইন্টিগ্রেট করে ফেলবো। বাম দিকে একটা মেনু চলে আসবে সুন্দর, উপরের দিকে একটা সুন্দর ইউজার ইনফরমেশন থাকবে লগ ইন লগ আউট করার, নিচের দিকে আমরা আমাদের নিজেদের দোকান লিখে দেবো, কপিরাইট মার্ক থাকলে সেগুলো অ্যাড করে ফেলবো। ঠিক আছে, এটা এখানে জাস্ট ওয়েলকাম পেজ ছাড়া আর কিছু নাই। এখানে ক্লিক করলে এটাই রিফ্রেশ হয়, হোমে গেলে এটাই রিফ্রেশ হবে, এবং প্রাইভেসি গেলে নতুন একটা অ্যাকশন মেথড ঢুকবে। কোথায় ঢুকছে দেখেন, হোম হচ্ছে কন্ট্রোলারের নাম, প্রাইভেসি হচ্ছে অ্যাকশন মেথডের নাম। এটার পরে হয়তো আপনি প্যারামিটার দিতে পারেন, যে আইডি একটা প্যারামিটার দিলাম, যে আইডি হচ্ছে 820। ঠিক আছে, এটা হচ্ছে রাউটিং। রাউটিং হচ্ছে কন্ট্রোলারের সাথে অ্যাকশন মেথড সাথে যদি এরিয়া থাকে, আমি যদি কাস্টমাইজ কিছু ইউআরএল তৈরি করতে চাই, এই যে ইউআরএলটা এখানে দেখাচ্ছে এটাই হচ্ছে রাউটিং। আপনি কিভাবে দেখাচ্ছেন এটা হচ্ছে রাউটিং এর ভিতরে বলে দিতে হবে আপনাকে। আপনাকে শুরুতে কিছু বলতে হবে না, অটোমেটিক করা আছে, যেটা করা আছে এটা দেখাচ্ছে। শুরুতে হোম আর ইন্ডেক্স এটা হিডেন অবস্থায় থাকে, হোমের ভিতরে প্রাইভেসি। আমরা যদি এখানে স্টপার বসায় রাখি বা ডিবাগার বসায় রাখি, আমি যদি প্রাইভেসিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আসলে হোল্ড হয়ে থাকবে। দেখে আপনাদেরকে আরেকবার, হোমে ক্লিক করলাম, এরপরে এখন যদি আমি প্রাইভেসিতে যাইতে চাই এই নিচের দিকে দেখেন, একদম বাম দিকে আমার স্ক্রিনের কোনার দিকে দেখেন হোম প্রাইভেসি লেখা আসছে, আসছে না? হোম প্রাইভেসি। আমি যদি এই প্রাইভেসিতে ক্লিক করি এখন, এটা কিন্তু দেখেন যে ডিবাগার আমার এটা যে লাল চিহ্ন উঠছে এটা আটকে আছে, দেখেন এখানে চলে আসছে। এখান থেকে ভিউটাকে কল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি। এখানে দেখেন এই যে এখানে প্রথমে হচ্ছে কন্ট্রোলের সাথে ভিউ গুলো ম্যাপ হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোলের সাথে যখন ভিউ গুলো ম্যাপ হয়, ভিউ আসলে কন্ট্রোলের সাথে থাকে না, থাকে হচ্ছে অ্যাকশন রেজাল্টের সাথে। কিন্তু ভিউ যে থাকে, ভিউর যে ফোল্ডারের নাম হচ্ছে কন্ট্রোলারের নাম হয়। ফোল্ডারের যে নাম, এই নামটা হচ্ছে কন্ট্রোলারের নাম। দেখেন ভিউর নাম হচ্ছে হোম, কন্ট্রোলারের নামও হোম। কিন্তু ইন্ডেক্স আর প্রাইভেসি কোথায় খুঁজে পাবেন? ইন্ডেক্স আর প্রাইভেসি কিন্তু কন্ট্রোলারের কোথাও নাই। এটা কন্ট্রোলারের যে ফাইলটা আছে এটার ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে তো দেখতে পাবেন। দেখেন ইন্ডেক্স নামে একটা অ্যাকশন রেজাল্ট আছে, অ্যাকশন রেজাল্ট, আর প্রাইভেসি নামে আরেকটা অ্যাকশন রেজাল্ট আছে। দুইটা অ্যাকশন রেজাল্টের জন্য কিন্তু আমার দুইটা ভিউ ক্রিয়েট করা আছে, মানে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে আর কি। আমরা আমাদের প্রয়োজনে আরো তৈরি করব, আরো অ্যাকশন রেজাল্ট তৈরি করব, অনেক কন্ট্রোলার অ্যাড করব, কিন্তু ডিফল্ট ইন্ডেক্স আর প্রাইভেসির জন্য কিন্তু দুইটা ভিউ অলরেডি তৈরি হয়ে আছে। আপনি এরকম অনেকগুলো অ্যাকশন রেজাল্ট তৈরি করতে পারবেন, এর জন্য কোনো ভিউ তৈরি করা দরকার হবে না। কিন্তু আপনি যদি কোনো ভিউ তৈরি করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো না কোনো অ্যাকশন রেজাল্ট দরকার হবে। ঠিক আছে, আচ্ছা আপনাদের তো আমি কথা শুনতে পাচ্ছি না, আপনারা কি মানে বোরিং লাগতেছে নাকি আজকে এখানে শেষ করে দিব? ভাই অনেক টেকনিক্যাল কথাবার্তা বলছেন যেটা মাথার উপর দিয়ে গেছে। আর হচ্ছে আজকে সেশনের যে টপিক গুলা এইটার ফাইলের লিঙ্কটা দিলে ভালো হইতো, তাহলে আমরা একটু আর কি নেট ঘেটে একটু দেখতাম যে আসলে মানে কেমনে কি। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছি, হ্যাঁ আমরা তো কোনো প্রফেশনাল না, আমরা এটা নিজেদের উদ্যোগে শুরু করছি, আমাদের কোনো টেক্সট কন্টেন্ট নেই। আপনারা এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটাই একটা শেয়ার করছি আমি অফিসে যাইতে যাইতে বাসের ভিতর বসে বসে লিখি এটা, এটাই আমি আপনাদের সামনে এখন বক বক করে বলতেছি, এর চেয়ে বেশি কিছু না। কন্টেন্ট যদি বলতে চান আমাদের এই প্রজেক্টের কন্টেন্ট এতটুকুই, আর আপনি যদি রেকর্ড করেন তাহলে তো এটাই।
তাহলে ভাই এটা দিয়ে দেন, এইটার স্ক্রিনশটটা তাহলে হোয়াটসঅ্যাপে দেন, নতুবা এটা গুগল ড্রাইভে আমি ড্রাইভে দেওয়া আছে। শেয়ার করা আছে, ড্রাইভে শেয়ার করা আছে। আমি যা কিছু বলতেছি, হ্যাঁ, এটা কোথাও কোনো আমার কাছে কোনো মানে স্ক্রিপ্ট আকারে লেখা নাই যে আমি স্ক্রিপ্ট দেখে দেখে বলতেছি। আমি আপনাদেরকে বলছি দিস ইজ দ্য লাইভ সেশন। লাইভ সেশন মানে লাইভ, 100% লাইভ। এখানে আমি কোথা থেকে চুরি করে লিখবো না। আমি যদি ভুল করি, আমার যদি কোডে ভুল হয়, এটা আপনারা নিজে থেকে দেখবেন এবং কিভাবে ডিবাগ করে সলিউশন বের করে এটাও দেখবেন, ঠিক আছে? এই কারণে আমি কোথাও ভাই কোনো সেক্ষেত্রে script লেখা নেই। সুন্দর হয়েছে, এই বিস্তারিত যেটা আলোচনা করেছেন সুন্দর হয়েছে, একদম পাই টু পাই সব দেখাই দিয়েছেন। আর আমার এক্সিস্টিং কোনো বা আমার প্রিভিয়াস কোনো ইয়া নাই আর কি, যে কথা বলার এক্সপিরিয়েন্স আছে এরকম না। জাস্ট আমি, এটা হচ্ছে আমার সেকেন্ড সেশন সবার সামনে কথা বলার, ঠিক আছে? কায়েস ভাই আমরা কি অনলাইনে বা ইউটিউবে যেমন সলিউশন এক্সপ্লোরারের যে জিনিসগুলো আপনি একটার পর একটা বুঝিয়ে দিয়েছেন, এগুলির কি কোনো টিউটোরিয়াল পাবো? আমি আসলে কখনো কোনো টিউটোরিয়াল দেখি নাই, হ্যাঁ, টিউটোরিয়াল দেখে শিখি নাই। আমি নিজের থেকে যেটা শিখছি, আপনারা বলতে পারেন তাহলে আপনি শিখছেন কিভাবে? আমি আসলেই একটা টিউটোরিয়াল কখনো 10 মিনিটের বেশি দেখি নাই। আমার কাছে কাজ করতে গিয়ে যেটা আটকায় গেছি, জাস্ট ওই অংশটুকুই হয়তো আমি নেটে সার্চ করে বের করছি। খুব একটা সুন্দর একটা ওয়েবসাইট ছিল, এখন তো চ্যাট জিপিটি চলে আসছে। আমি যখন কাজ শিখছি তখন ছিল হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, এখনো আছে, তবে এটাতে কম ঢুকি আর কি। আমি ম্যাক্সিমাম কাজ শিখছি এখান থেকে। যখন যতটুকু দরকার, যতটুকু আটকে গেছি, আমি এখান থেকে দেখে নিছি। আমি টিউটোরিয়াল খুবই কম দেখছি আর কি, যে কারণে আমার আইডিয়া নাই টিউটোরিয়াল সম্পর্কে আসলে কোন টিউটোরিয়াল ভালো। ফেসবুক গ্রুপগুলোতে দেখতেছি যে বাংলাদেশের প্রোগ্রামিং হিরো বা আরো যারা আছে তারা খুব ভালো শেখাচ্ছে আর কি ডটনেটে। কারণ তারা কতটুকু ভালো শেখাচ্ছে বা কতটুকু ডিপলি শেখাচ্ছে এটা আসলে আমার জানা নাই। আমি কখনো কোনো কোর্স কিলো, যেহেতু আমাদের প্র্যাকটিস নাই কথা বলার। আচ্ছা, আপনারা যে কোনো টেমপ্লেট যদি না মানে, অ্যাডমিন এলটির কথা বলছি তো, আপনারা সিমিলার টেমপ্লেট থেকে একটু চ্যাট জিপিটিতে সার্চ দেন, দেখেন সে আপনাকে আরো অনেক ধরনের টেমপ্লেট সাজেস্ট করবে। আমি ইন্ডেক্স ফাইলটা রান করলাম আরেকবার। আমাদের প্রজেক্টে এই টেমপ্লেটটাকে অ্যাড করবো। আমাদের প্রজেক্ট তো আমরা দেখছি, তাই না? আমাদের প্রজেক্টটা দেখতে একটু সাদা মাটা ছিল, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি, তেমন কোনো ডিজাইন টিজাইন ছিল না। আর আমরা যেহেতু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছি না, আমরা এটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে ফুল স্ট্যাকের ক্ষেত্রে যেটা করতেছি আমরা, এখানে টেমপ্লেটে যা আছে এটাই, এর চেয়ে বেশি কিছু আমরা করবো না। আমাদের কাজ হচ্ছে ডাটা ড্রাইভেন সফটওয়্যার তৈরি করা। ডাটা ড্রাইভেন সফটওয়্যারে শুধু ডাটা দরকার। আমার এখানে মিডিয়া টিডিয়া অত সৌন্দর্যের দরকার নাই। সৌন্দর্যের দরকার যা আছে টেমপ্লেটে যা দেয়া আছে তাই। আমাদের এটা দেয়া আছে, এটা একেবারেই গরিবী হালতে আছে। আমরা গরিবী থেকে একটু উন্নত হওয়ার চেষ্টা করব। উন্নতটা হচ্ছে এটা, এখানে টেমপ্লেটে যা দেওয়া আছে এটাই কাস্টমাইজ করবো, ছোটখাটো কাস্টমাইজ, খুব বেশি আহামরি কাস্টমাইজ করবো না। সিএসএস এইচটিএমএল জাস্ট কপি পেস্ট আর কি। তো এখানে দেখেন এখানে মানে স্ক্রিন শেয়ার হয়নি ভাইয়া। স্ক্রিন শেয়ার হয় নাই। ভাই আপনার নেটের সমস্যা আছে যে দেখতে পাচ্ছেন না, স্যার ঠিকই শেয়ার করছে। আচ্ছা, আরেকবার বলি, এখানে কিন্তু কেউ ছাড় নাই, সবাই ভাই, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, ড্যাশবোর্ডের 3টা পেজ আছে, এরপরে উইজেট পেজ আছে, লেআউটে অনেকগুলো অপশন দেয়া আছে। এখানে দেখেন লেআউট আছে অনেকগুলো, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট থিং। আমি লেআউটটা চেঞ্জ করে দিয়েছি, শুধু টপ বার আসছে। আবার আরেকটা লেআউট আছে, লেআউট অপশনে যদি যাই, টপ বার, নেভিগেশন প্লাস সাইড বার, এর উপরে টপ বারটা থাকবে, বাম দিকের নেভিগেশনের বারটাও থাকবে, এরকম বক্স, আরো অনেক ধরনের সাইড বার আছে। তাহলে এখান থেকে তো অনেকগুলো পেজ আছে। এখন আমাদের ডিসিশন নিতে হবে যে আসলে আমাদের সফটওয়্যারের ভিতরে ইনক্লুড করব কোনটা। আমাদের সফটওয়্যারের ভিতরে কোন পেজটাকে নিয়ে আমরা ইনক্লুড করলে কাজ করতে পারবো, তাই না? খুব সহজ পেজ। অ্যাডমিন টেমপ্লেট যতগুলো দেখবেন তার মধ্যে আপনি 2টা ফাইল কমন পাবেন, এটা থাকবেই, মাস্ট। প্রফেশনাল মানে যে কোনো টেমপ্লেটে ঢুকলে আপনি 2টা ফাইল পাবেন। কোনটা ফাইল পাবেন? এখানে খুঁজবেন, খুঁজতে খুঁজতে 2টা ফাইল পাবেন, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটা হচ্ছে স্টার্টার পেজ। এই 2টা আপনি যে কোনো টেমপ্লেটের ভিতর পাবেন। আপনি যে 2টার যে কোনো একটা নিয়ে শুরু করলেই পারবেন। যে আপনি হয় ব্ল্যাঙ্ক পেজটা নেবেন, অথবা এখানে স্টার্টার পেজ আছে, স্টার্টার পেজটা নিতে পারেন। আপনি যে কোনো একটা পেজ নিয়ে কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে? তো এটা কাজ করা খুব সোজা। আমি আপনাদেরকে দেখাই, টেমপ্লেটটা ওপেন করছি আমি। আমি স্টার্টার পেজটা নিচ্ছি, হ্যাঁ, বোঝার জন্য স্টার্টার পেজটা নিচ্ছি। স্টার্টার পেজের ভিতরে দেখেন কি কি আছে। স্টার্টার পেজের ভিতরে মেনুগুলো সবগুলো নাই, আমাদের প্রয়োজনীয় মেনুগুলো অ্যাড করব আর মাঝখানে কন্টেন্ট গুলো অ্যাড করব, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে লেআউটটাকে অ্যাড করা। আর এটা তো অটোমেটিক রেন্ডারিং হবে, তার মানে আমরা মাঝখানে অংশটুকু যদি মুছে ফেলে দেই, তাহলে রেন্ডার বডি যেটা দেখাইছিলাম লেআউট পেজের মাঝখানে, ওটা তো ভিন্ন পেজ থেকে আসবে। আমার শুধু বাইরের অংশটুকু লাগবে। এখানে দেখেন সিএস এর মধ্যে রেন্ডারিং একটা অপশন দেয়া আছে,
এই রেন্ডার বডি যেটা, এটা হচ্ছে এই মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু। আর বাইরের যে অংশটুকু আছে, বাইরের অংশটুকুটা হচ্ছে এই যে লেআউটের নিচের দিকে আছে, যে রেন্ডার বডির নিচের দিকে আছে, আর রেন্ডার বডি উপরের দিকে আছে। তো এটা আমি কপি করব। হ্যাঁ, কিভাবে কপি করি একটু দেখাই আপনাদের। আমি লেআউট পেজটাকে রেখে বাকি পেজগুলোকে ক্লোজ করে দিচ্ছি। এটা একটু হারা যেতে পারে, এটা আমি একটা কপি করে রেখে দিই। হ্যাঁ, এটা কপি করে পেস্ট, এখানে পেস্ট করে দিলাম, সেম ফোল্ডারে পেস্ট করে দিলাম। দেখেন এটা কপি তৈরি হয়ে গেছে, কপি লেখা আছে। এটা একটা ব্যাকআপ হিসেবে রেখে দিলাম, যে আমি যদি ভুল ত্রুটি করেও ফেলি, মাপ চাই দোয়া চাই বলে যেন আগেরটাই ফেরত দিতে পারি। আমি তো ভালো ডেভেলপার না, ঠিক আছে। এখন দেখেন এই যে সামনের দিকে স্টার্টার ফাইলটা আছে, আর ব্ল্যাঙ্ক ফাইল যদি খুঁজতে চান, ব্ল্যাঙ্ক ফাইল আপনি পেয়ে যাবেন এই যে পেজ ফোল্ডারের মধ্যে, এর ভিতরে ব্ল্যাঙ্ক ফাইলটাও পেয়ে যাবেন। এর ভিতরে হয়তো এক্সেস কোন এক্সাম্পল পেজের মধ্যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে, এই যে ব্ল্যাঙ্ক ফাইলটা এখানে আছে, ঠিক আছে। আমরা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে কাজ করবো না, আমরা স্টার্টার ফাইলটা নেব। স্টার্টার ফাইলটা কি করব, স্টার্টার ফাইলটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটা আমরা নোটপ্যাড ওপেন করব, ঠিক আছে। এখান থেকে নোটপ্যাডে যাবো, অথবা নিচের দিকে দেখেন যারা উইন্ডোজ 11 ইউজ করেন, এখানে অটোমেটিক পেয়ে যাবেন নোটপ্যাড। আর পিসি এতটাই স্লো যে নোটপ্যাড ওপেন হতে অনেকক্ষণ লাগে। এই যে যা আছে তাই, হ্যাঁ, কোনো কিছু না, জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করব, ফুল কপি, কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট কপি। কপি করে আমার যে মেইন লেআউটটা আছে, আমি যেটাকে চেঞ্জ করব, এই চেঞ্জটার মধ্যে আমি টোটালটা সিলেক্ট করে ডিলিট করে দেবো, চোখ বন্ধ করে ডিলিট করে পেস্ট করে দিব। এইটা হচ্ছে প্রথম কাজ। এরপরের অংশটুকু হচ্ছে, দেখেন আপনি উপরের দিকে আস্তে আস্তে স্ক্রল করে দেখেন, যে আপনার দেখেন যে প্লাগইন নামে একটা ফোল্ডার আছে, ডিস্ট নামে একটা ফোল্ডার আছে। আর যদি এটা হচ্ছে সিএসএস এর জন্য, আর নিচের দিকে যদি আমরা যাই, প্লাগইন ডিস্ট আছে, আর হচ্ছে প্লাগইন একটা ফোল্ডার আছে, ডিস্ট একটা ফোল্ডার আছে। তার মানে আমি দুটো ফোল্ডারের ভিতরে যা কিছু আছে টোটালটা যদি কপি করি, অথবা ইন্ডিভিজুয়াল ফাইলের পাথ গুলো যদি কপি করি, তাহলে